ছোট্ট ছুটির ফাঁকে একদিন উত্তরবঙ্গের ডুয়ার্সে পৌঁছলাম। এনজিপি থেকে ট্রেনে চেপে বসতেই সবুজ মেশা জলে ভেজা প্রকৃতির আলিঙ্গন। জানলার বাইরে অচেনা রেল স্টেশনের জল ছবি দেখতে দেখতে পৌঁছে গেলাম লাটাগুড়ি। স্টেশনের খুব কাছেই গরুমারা জঙ্গল ঘেঁষা বন্য রোমাঞ্চে ভরপুর এক সুন্দর রিসর্টে গিয়ে উঠলাম। সবুজের মাঝে সুন্দর প্রকৃতির গন্ধমাখা এক অসাধারণ বন ঠিকানা, যার ঠিক পেছনেই গরুমারার গভীর জঙ্গলের হাতছানি। একটা টোটো নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। অলি গলি পেরিয়ে একটা সেতুর কাছে এসে পৌঁছলাম। সেতুর নিচ দিয়ে বয়ে চলেছে বেগবান এক নদী। বর্ষার ছোঁয়ায় তার জল এখন টলটলে। এ নদীর নাম ধরলা, উত্তরবঙ্গের এক প্রাণচঞ্চল নদী। নদীর দুপাশে ধানের ক্ষেত, সবুজ মেশা পথ পেরিয়ে পৌঁছে গেলাম এক অল্প চেনা চা বাগানের পথে। নেওড়া নদী চা বাগান, টাটা শিল্পগোষ্ঠীর এক সুন্দর চা বাগান। মখমলি সবুজের চাদরে মোড়া দুটি পাতা একটি কুড়ির দেশ। বাগান জুড়ে বিশাল বিশাল বৃক্ষরাজেরা ডালপালা মিলে ছায়া প্রদান করছে। দুপাশের চা বাগান আর তার বুক চিরেছে মিশ কালো পিচ রাস্তা। এ পথ চলে গিয়েছে নেওড়া নদীর ধার পর্যন্ত। কিছুটা চলার পর চলে এলাম লালপুল। এখানেই দেখা নেওড়া নদীর সাথে। নেওড়া নদী ডুয়ার্সের আরও এক প্রাণচঞ্চল নদী। সিকিম থেকে অজস্র জলধারায় বয়ে কালিম্পংয়ের নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান থেকে ছোট বড় অজস্র ঝোড়ার জন্ম নিয়ে নেওড়া নদীর সৃষ্টি। কালিম্পং ছাড়িয়ে প্রবেশ করেছে জলপাইগুড়িতে। বর্ষার ছোঁয়ায় এ নদীর যেন পাগল পাড়া। নদীর বুকে ব্রিটিশ আমলের রেল ব্রিজ, যা লাল পুল নামে পরিচিত। অনেক আগে এখানে মিটার গেজ লাইন থাকলেও পরবর্তীকালে পরিবর্তিত হয়েছে ব্রড গেজ লাইনে। ব্রিজ পেরিয়ে ঘন জঙ্গল মহলের আভাস। এখন এ পথে রেল চলাচল করে সারাদিনে মাত্র দুটি, শিলিগুড়ি থেকে কোচবিহার পর্যন্ত। হাজারো পাখির ডাক, ঝিঝির সিম্ফনি শুনতে শুনতে এগিয়ে চলা। কপাল ভালো থাকতে মাঝে মাঝে হাতির দলের সাথে মোলাকাত হতে পারে। লালপুলকে বিদায় জানিয়ে এবার চলে এলাম নিশানডোবায়, ধরলার মিলন ক্ষেত্র। এখানে মাল নদীতে এসে মিশেছে নেওড়া নদী। আরো কিছুটা এগিয়ে নেওড়া ও মালের মিলিত ধারায়, যা ধরলা নামে প্রবাহিত হয়েছে। নদীর বুকে সূর্য গেল পাটে।
সবুজের চাদরে মোড়া ডুয়ার্স। নানান বৃক্ষরাজদের মধ্যে বেশ কিছু এমন গাছ আছে যাদের জন্ম শুধুমাত্র এ মাটিতেই। এদের মধ্যে অন্যতম আতর গাছ। এই গাছটাকে আমরা সাধারণত চলতি কথা আতর গাছ বলি। গাছটা ম্যাচিউরড হয়ে যাওয়ার পর, মানে মিনিমাম 12 থেকে 15 বছর হয়ে যাওয়ার পর এর ভেতরে একটা ভাইরাস ইনজেক্ট করা হয়। আপনারা দেখছেন যে গাছের নিচের দিকে কিছুটা অংশ চেঁচে দেওয়া হয়েছে, ওখানে ভাইরাসটা ইনজেক্ট করা হয়েছে। এবং আগামী 5 থেকে 6 বছর, মানে মিনিমাম গাছটার বয়স যখন 20 হবে বা তারও বেশি হলে আরও ভালো হয়, তখন অলরেডি গাছের ভেতরের অংশটা আস্তে আস্তে পচে যেতে থাকবে। সেই অংশটাতেই কিন্তু আতর তৈরি হয়। এছাড়াও রয়েছে বেগম বাহার, গোলাপি রঙের ফুটে থাকা ফুলের গাছ, দেখতে ভারী সুন্দর। গাছের ছোট ছোট ফলের ঔষধি গুণও অসাধারণ। মুখের অরুচিভাব কাটিয়ে ক্ষুধা বাড়াতে সাহায্য করে। রয়েছে সিট্রোনিলা। আপনারা একটা জিনিস দেখেছেন যে ট্রেনে যারা হকাররা উঠে ছোট ছোট বোতলে সিট্রোনেলা তেল বিক্রি করে। সেই তেলটা কিসের থেকে তৈরি আছে নিশ্চয়ই আপনাদের জানা নেই, খুব সম্ভব। তা আমি বলে দিই, এই যে ঘাসটা দেখছেন, এই ঘাসটার থেকে কিন্তু সেই তেলটা তৈরি হয়। আর আসতেই হয় শাল গাছের কথায়। শাল গাছ থেকে শুধু আসবাবপত্র নয়, শালের আঠা থেকে তৈরি হয় সুগন্ধিত ধুনো। মজার কথা হলো, শালের গুঁড়ি জলে ভিজলে নষ্ট হয় না, বরং আরো মজবুত, আরো টেকসই হয়। লাটাগুড়ি থেকে চালসা যাবার পথে রাস্তার বাঁদিকে অরণ্যের সবুজ মাখা পথের ধারেই পড়বে মহাকাল ধাম। উত্তরবঙ্গের মানুষজন হাতিকে দেবতা জ্ঞানে সারা বছর পুজো করে থাকেন। তাকে তুষ্ট রাখতেই চাঁপা আর মেহগিনি গাছের নিচে ছড়িয়ে ছিটিয়ে থাকা পবিত্র পাথরেই তিনি পূজিত হন। ভক্তরা এখানে পূজাও দেন ভক্তি ভরে। স্থানীয়রা একেই বলেন মহাকাল ধাম। চালসা মেটেলি হয়ে চলে এলাম জুরান্তি। মেটেলি থেকে কিছুটা দূরে এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের খনি। শাল, শিরীষ, কৃষ্ণচূড়ার মাঝে চা বাগানের বিস্তার, আর তারই মাঝে বয়ে চলেছে প্রাণচঞ্চল জুরান্তি নদী। জুরান্তির আশেপাশে রয়েছে বেশ কয়েকটি চা বাগান। একদিকে ইঙ্গো, অন্যদিকে চিলাউনি আর নাগেশ্বরী চা বাগান। পূব দিকের পাহাড়ের ধাপে ধাপে চা বাগান আর সুন্দর বনবাংলো। পাহাড়ের ধাপে ধাপে বনবস্তির সহজ সরল জীবনধারা দেখতে দেখতে আঁকাবাঁকা পাহাড়ি পথে হালকা ট্রেক করে চলে আসতে পারেন। এখানে দেখা মিলবে নেওড়া নদী জলবিদ্যুৎ প্রকল্পের, যা লোয়ার নেওড়া ড্যাম হাইড্রো প্রজেক্ট নামে বিখ্যাত।
রোমাঞ্চকর হালকা ট্রেকে কিছুটা হেঁটে গেলেই চলে আসবে সাকাম। সাকামে রয়েছে সুন্দর সেতু, যার নিচ দিয়ে বয়ে চলেছে বেগবান মালখোলা নদী। নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানের এক অসাধারণ বিউটি স্পট। নির্জন নিরালা এই জায়গায় অনেকেই আসেন না। নদী তার বিপুল জলতরঙ্গের শব্দ তুলে নিজস্ব ছন্দে বয়ে চলেছে গোটা জঙ্গল মহল জুড়ে। দূরে কালচে নীল পাহাড়ের ঘেরাটোপ আর অরণ্যের মাঝে বয়ে চলা মালখোলা নদীর মালখোলা সেতুর কাছে কিছুক্ষণ দাঁড়াতেই হলো। তারপর আবার পথ চলার শুরু। এই পথের সঙ্গী হল মিশন হিল চা বাগান আর ফাগু চা বাগান। লোয়ার ফাগু, গরুবাথান, ডামডিম হয়ে দেখে নিতে পারেন নবনির্মিত বোকারওয়্যার চোলিং গোম্ফা। ভারতীয় একশৃঙ্গ গন্ডার, যা একসময় গাঙ্গেয় সমতলে ছড়িয়েছিল, বর্তমানে তা ভারতের তেরাই অঞ্চল এবং নেপালের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। এরা 1.9 মিটার পর্যন্ত লম্বা এবং 800 থেকে 1000 কেজি ওজনের হয়। গভীর ভাঁজ করা ত্বক সহ এদের বর্ম আচ্ছাদিত দেহটাকে অনেকটা দৈত্যের মতো দেখতে লাগে। মদ্দা ও মাদি গন্ডারদের একটি করে শিং থাকে। এই শিংগুলি হাড় দিয়ে তৈরি নয়, কিন্তু ক্যারোটিন দ্বারা গঠিত। বড় আকার এবং ওজন থাকা সত্ত্বেও তারা ঘন্টায় 40 কিলোমিটার গতিতে দৌড়তে পারে। তাদের দৃষ্টিশক্তি খুবই খারাপ হলেও গন্ডারদের শ্রবণ শক্তি এবং ঘ্রাণ শক্তি প্রখর হয়। ভারতের জঙ্গলে এশিয়ান হাতি সর্ববৃহৎ স্তন্যপায়ী প্রাণী। যদিও আফ্রিকান হাতির তুলনায় এরা আকারে সামান্য ছোট, প্রায় 2 থেকে 3.5 মিটার উচ্চতায় হয়ে থাকে। হাতিরা খুব বন্ধু ভাবা সম্পন্ন এবং পরিচিত মাদিদের সাথে একটা গোষ্ঠীতেই বসবাস করে। সাধারণত 8 থেকে 15 বছর বয়সে বয়ঃসন্ধি প্রাপ্ত হলে পুরুষেরা গোষ্ঠী পরিত্যাগ করে, তারপরে তারা গোষ্ঠী থেকে বেরিয়ে যায়। মূলত একাই এরা থাকে। এই সময় তারা বেশ আক্রমণাত্মক হয় এবং স্ত্রীর সন্ধানে বন্যভাবে ঘুরে বেড়ায়। ডুয়ার্স হল পাখিদের স্বর্গরাজ্য। নানান পাখিদের দেখা মেলে ডুয়ার্সের আনাচ কানাচে। এদের মধ্যে পার্পল সানবার্ড, হিমালয়ান বুলবুল, নীল টাভা, সানবার্ড, স্কারলেট মিনিভেট, প্যাঁচা সহ নানান প্রজাতির পাখিদের। ধনেশ পাখি এদের মধ্যে হলো অন্যতম। লম্বা ঠোঁটওয়ালা পাখিদের মধ্যে ধনেশ হলো সবচেয়ে আকর্ষণীয়। সারা পৃথিবীর নানান প্রান্তে এদের নানান প্রজাতির দেখা মেলে। কালো শরীরের মাঝে হলুদ আর সাদার মিশেল, ডানার প্রান্তে ও লেজে সাদা ও কালো রঙের মিশ্রণ। তার উড়ানে রয়েছে
রাজকীয় ছন্দ। উত্তরবঙ্গের মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ও ন্যাওড়া ভ্যালির জাতীয় উদ্যানের ৩৫০০ থেকে ৪৫০০ ফুটের উচ্চতায় এদের দেখা পাওয়া যায়। দালগাঁওতে রয়েছে হিমালয়ের নানান ভেষজ ঔষধি গাছের গবেষণা ও সংরক্ষণ কেন্দ্র। একসময় ম্যালেরিয়ার বাড়বাড়ন্ত ছিল এই সব অঞ্চলে, আর ম্যালেরিয়ার মহৌষধ কুইনাইন তৈরি হতো সিংকোনা থেকে। উত্তরবঙ্গের যেসব জায়গায় সিংকোনার চাষ হতো তাদের মধ্যে অন্যতম হল দালগাঁও। রয়েছে বিশাল নজর মিনার। নজর মিনারে উঠলেই খাদের ধারে রেলিং পেরিয়ে দৃষ্টি চলে যায় ওপারের জল ঢাকা নদী পাড়ের ঝোলুং উপত্যকায়। পাখির চোখে নিচের ঝোলুং আর জল ঢাকা পাড়ের জলবিদ্যুৎ কেন্দ্র আর বসতিকে অসাধারণ লাগে। জল ঢাকার পাড় ছুঁয়ে দেওয়ালের মতো খাড়া পাহাড় উঠে গিয়েছে। পাহাড়ের ওপারেই আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভুটান। স্থানীয়রা ওই অংশকে গোলা ভুটানও বলে থাকেন। বৈরিবাস পেরিয়ে চলে আসুন কালিম্পং জেলার আরো এক ছবি আঁকা পাহাড়ি উপত্যকায়, পর্যটকদের কাছে যা ঝালং নামে পরিচিত। চেকপোস্ট পেরিয়েই দেখা মিলবে পাহাড় ঘেঁষা উপত্যকার খাঁজে খাঁজে বসানো ঘরবাড়ির। দালগাঁও ভিউ পয়েন্ট থেকে পাখির চোখে এই উপত্যকাকেই দেখা যায়। শান্ত পাহাড়ের গ্রাম, আর তার মাঝখানে দুটি ঝোড়া সিটিটারের পাশ দিয়ে বয়ে এসেছে রঙ্গখোলা আর ঝালংখোলা। এই দুই নদী এসে মিশেছে জল ঢাকায়। নদীর কোল ঘেঁষে রয়েছে সুন্দর বন বাংলো। জল ঢাকা নদী পাড়ের জলবিদ্যুৎ প্রকল্প, ঝালং থেকে আরো ওপরে জল ঢাকার পাড় ধরে আঁকাবাঁকা পথ পেরিয়ে চলে এলাম পারেন, আরো এক ছবি আঁকা শান্ত পাহাড় গ্রাম। এরপর পারেনকে পেছনে ফেলে ঝালং থেকে 12 কিলোমিটার দূরে চলে আসুন ভারতের শেষ বিন্দুতে। আসলে ভারত ভুটান সীমান্তের শেষ গ্রামের নাম বিন্দু। ভুটান পাহাড় থেকে বয়ে আসা জল ঢাকা নদীবাঁধ আর জলবিদ্যুৎ কেন্দ্র বিন্দুর প্রধান আকর্ষণ। নদীমাতৃক বাংলার বুক চিরে নানান নদ নদী বয়ে চলেছে, আর উত্তর বাংলার নানান নদ নদী বয়ে এসেছে পাহাড় থেকে। হিমালয়ের বরফ গলা জলে এরা পুষ্ট। সুন্দর সব নাম তাদের। এদের মধ্যে মহানন্দা, তিস্তা, তোরসা, মাল, ধরলা, নেওড়া, মূর্তি, জল ঢাকা। আরো অজস্র নদী রয়েছে
উত্তরবঙ্গে। গরুমারার বুক ছেড়ে বয়ে গিয়েছে মূর্তির জলধারা। এ নদী সজীব করেছে অরণ্য আর অজস্র বন্য প্রাণকে। গরুমারার জাতীয় উদ্যানে মূর্তি ও জলঢাকা নদীর অববাহিকায় ৬৯.৫০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত দীর্ঘ বনাঞ্চল ১৯৯৪ সালে জাতীয় উদ্যানের শিরোপা পায়। জাতীয় উদ্যানের মধ্যে রয়েছে বুনো হাতি, গাউড়, ময়ূর, বাঁদর, শেয়াল, একশৃঙ্গি, ভারতীয় গন্ডার, বার্কিং ডিয়ার, সম্বর, চিতল, বনবিড়াল এবং চিতাবাঘ। রয়েছে বহু ধরনের সরীসৃপ আর বহু প্রজাতির পাখি। গরুমারা জাতীয় উদ্যানে মোট ৪টি বিট: গরুমারা, মেধলা, চুকচুকি, খুনিয়া। গরুমারার বিটে 2টি ওয়াচ টাওয়ার, যাত্রাপ্রসাদ আর রাইনো পয়েন্ট। এর মধ্যে যাত্রাপ্রসাদের যাত্রাপথ ভারী রোমাঞ্চকর। ওয়াচ টাওয়ার সাফারির ক্ষেত্রে একমাত্র সরকারি অনলাইন বুকিং করতে পারেন, আর জঙ্গল সাফারির ক্ষেত্রে অফলাইন বুকিং করেও যাওয়া যায়। মেধলা যাওয়ার মজাটা একটু অন্যরকম। লাটাগুড়ির ওয়াইল্ড লাইফ রেঞ্জ অফিসের ডান দিক দিয়ে এই মেধলা যাওয়ার রাস্তা। মেধলা এন্ট্রি পয়েন্টে পৌঁছে জিপসি ছেড়ে চাপতে হবে মোষের গাড়িতে। বিকেলের ট্রিপে মেধলা গেলে গোধূলি মাখা প্রকৃতিটাকে উপভোগ করা যায়। মূর্তি ও জলঢাকা, এই দুই নদী এসে মিলেছে এইখানে। মোষের গাড়িতে চেপে 1 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মেধলাবাড়ি ওয়াচ টাওয়ার। সন্ধ্যের অন্ধকারে বুধুরাম ও চটোয়া বস্তির আদিবাসী নৃত্য এখানকার প্রধান আকর্ষণ। গহীন বনের বুক চিড়ে এবারের গন্তব্য চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। পারমিট নিয়ে তবেই জঙ্গলে প্রবেশের অনুমতি মেলে। অন্দরমহলে রয়েছে সুবিশাল ওয়াচ টাওয়ার, আর এখান থেকেই দেখা মেলে নানান বন্য প্রাণীর। ডুয়ার্সে রয়েছে নানান আদিবাসীদের বাস। লাটাগুড়ির কাছেই সদ্য নির্মিত আদিবাসীদের মিউজিয়ামটি অবশ্যই আপনার দর্শন তালিকায় রাখুন। চা আর তামাক ছাড়াও ডুয়ার্সের বিশাল জঙ্গলমহলের সম্পদ কাঠ। সরকারি নিয়ম মেনেই জঙ্গলের কাঠ আসত টেন্ডারের মাধ্যমে। সেই কাঠ আসবাবপত্র থেকে রেলের স্লিপারের চাহিদা পূরণ করত লাটাগুড়ি। প্রায় 13টি কাঠচেরাইয়ের কল ছিল লাটাগুড়িতে, এখন মাত্র 3টিতে এসে ঠেকেছে। কাঠচেরাই শিল্প আজকের প্রজন্মের কাছে গল্প কথা। বিশাল বিশাল গুড়িগুলো কিভাবে চেরাই কলে কাঠ চেরাই করে অবশ্যই দেখে নিতে পারেন এখানকার কাঠ চেরাইয়ের কলগুলি।
তিন ঈশ্বরের দেশ জলপাইগুড়ি। তিন দেবতার মন্দির বটেশ্বর, জল্পেশ্বর ও জটিলেশ্বর। সাধারণ পর্যটকেরা বটেশ্বর মন্দিরে প্রায় কেউ যান না। সুবিশাল বটের ছায়ায় এদিক ওদিক ছড়িয়ে রয়েছে পাল গুপ্ত যুগের নানান প্রত্ন সামগ্রী। এক কোণে অবহেলায় পড়ে রয়েছে ভগ্নপ্রায় এক মন্দির। মন্দিরের আরাধ্য দেবতা শিব। মিথ বলছে জল্পেশ্বরের শিবের মাথায় জল ঢাললে বটেশ্বরের মাথায় এসে পড়ে। বটেশ্বর মন্দির দেখে চলে আসুন জল্পেশ্বর বা জল্পের শিব মন্দিরে। কোচ রাজা প্রাণ নারায়ণের সহায়তায় 1665 খ্রিস্টাব্দে এ মন্দির প্রতিষ্ঠা হয়। মন্দিরের আরাধ্য দেবতা শিব। শ্রাবণ মাসে দেশের নানান প্রান্ত থেকে প্রচুর পুণ্যার্থী এখানে পুজো দিতে আসে। মন্দির চত্বর জুড়ে বসে বিশাল মেলা। লাটাগুড়ি থেকে ময়নাগুড়ি হয়ে এই মন্দিরের দূরত্ব 27 কিলোমিটার। জল্পেশ মন্দির দেখে চলুন আরো এক শিবক্ষেত্রে। ময়নাগুড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে জল্পেশ মন্দির থেকে প্রায় 4 কিলোমিটার দূরে জটিলেশ্বর মন্দিরের অবস্থান। অনেকেই বলেন পূর্ব ডহরের শিব মন্দির। মিথ বলছে স্বয়ং বিশ্বকর্মা নাকি এই মন্দিরের নির্মাণ করেছিলেন। সুপ্রাচীন এই মন্দিরটি প্রায় 1500 বছর আগে পাল রাজাদের আমলে তৈরি হয়েছিল। মন্দিরে প্রবেশ করে কিছুটা গেলেই পবিত্র বটবৃক্ষ। ভক্তরা তাদের মনস্কামনা পূরণের আশায় লাল ধাগা বেঁধে মানত রাখলে তাদের সমস্ত আশা পূর্ণ করেন দেবতা। মন্দির চত্বরে সিদ্ধেশ্বরী দেবীর মন্দিরে ভক্তদের ভিড় লেগেই থাকে। এছাড়াও রয়েছে পাল ও গুপ্ত যুগের নির্মিত বেশ কিছু খোদাই করা পাথরের উপরে নানান দেবদেবীর মূর্তি। মন্দিরের পিছনে রয়েছে পবিত্র জলাশয়, যা পদ্মপুকুর বা নন্দীকুণ্ড নামে পরিচিত। এই দিঘি খুঁড়েই পাওয়া গিয়েছিল মহামূল্যবান সব প্রত্ন সামগ্রী।